আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশাল নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের পলায়নের মধ্যেই শেষ হবে শীর্ষক আল জাজিরার প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধটি সম্ভবত যুক্তরাষ্ট্রের পিছু হটার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে। ভয়াবহ হামলা বা ক্ষয়ক্ষতি ছাড়া যুক্তরাষ্ট্র এ ধরনের যুদ্ধ চালিয়ে যেতে পারে না। নতুন করে সংঘাত বাড়লে তা সম্ভবত এই অঞ্চলের তেল, গ্যাস এবং লবণাক্ত পানি পরিশোধন অবকাঠামো ধ্বংস করে দেবে, যা একটি দীর্ঘস্থায়ী বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে। ইরান এমন মূল্য চাপিয়ে দিতে পারে যা ওয়াশিংটন বহন করতে পারবে না এবং এ ধরনের সমস্যার মুখোমুখি হতে চাইবে না বিশ্বের অন্যান্য দেশগুলো। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ পরিচালনাটি ছিল একটি শিরোচ্ছেদমূলক আঘাত, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছিলেন। এর মূল ধারণাটি ছিল একটি আগ্রাসী যৌথ যুক্তরাষ্ট্র ইসরায়েলি বোমা হামলার মাধ্যমে ইরানের শাসক গোষ্ঠীর নেতৃত্ব কাঠামো, পারমাণবিক কর্মসূচি এবং আইআরজিসির শীর্ষ নেতৃত্বকে এমনভাবে দুর্বল করে দেয়া যাতে করে শাসক গোষ্ঠীটি পুরোপুরি ভেঙে পড়বে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে একটি নমনীয় সরকার প্রতিষ্ঠা করবে। ট্রাম্প সম্ভবত মনে করেছিলেন ভেনেজুয়েলায় যা ঘটেছিল ইরানও সেই একই পথ অনুসরণ করবে। চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হয়। সেটি ছিল সিআইএ এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ কিছু গোষ্ঠীর মধ্যে একটি সমন্বিত অভিযান। এরপর ভেনেজুয়েলার ক্ষমতার কাঠামোর বেশিরভাগই বহাল থাকলেও যুক্তরাষ্ট্র দেশটিতে একটি অধিক নমনীয় শাসন ব্যবস্থা গড়ে তোলে। ট্রাম্প সম্ভবত সরল বিশ্বাসে বিশ্বাস করেছিলেন ইরানেও একই ফলাফল ঘটবে, কিন্তু তা ঘটেনি। ইরান অভিযান তেহরানে একটি নমনীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। ঐতিহাসিকভাবে, প্রযুক্তিগতভাবে, ভৌগোলিকভাবে, সামরিকভাবে, সাংস্কৃতিক ও জনসংখ্যার দিক থেকে বা ভূ রাজনৈতিকভাবে ইরান ভেনেজুয়েলা নয়। কারাকাসে যা ঘটেছিল তার সঙ্গে তেহরানে যা ঘটবে তার মধ্যে সামান্যই সম্পর্ক ছিল। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে ইরানি সরকার বিভক্ত হয়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসির নেতৃত্বচ্যুত হওয়া তো দূরের কথা, বরং এটি সুসংহত অভ্যন্তরীণ কমান্ড এবং জাতীয় নিরাপত্তা কাঠামোতে একটি বর্ধিত ভূমিকা নিয়ে আবির্ভূত হয়েছে। সর্বোচ্চ নেতার পদও বহাল ছিল। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এর পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনগণ বহিরাগত আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 2 মাস পর ট্রাম্প এবং নেতানিয়াহুর নিয়ন্ত্রণে কোনো ইরানি উত্তরাধিকারী সরকার নেই। যুদ্ধ শেষ করার জন্য ইরানের কোনো আত্মসমর্পণ নেই এবং বিজয়ের কোনো সামরিক পথও নেই। একমাত্র পথ যেটি যুক্তরাষ্ট্র অনুসরণ করছে বলে মনে হচ্ছে তা হলো পশ্চাৎপসরণ বা পেছনে সরে যাওয়া। আর এর অর্থ হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্য কোনো সমস্যারও নিষ্পত্তি না হওয়া। আমেরিকার এই ভয়াবহ ভুল হিসাব এবং ইরানের সাফল্যের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আমেরিকান নেতারা ইরানকে মৌলিকভাবে ভুলভাবে বিচার করেছিলেন। ইরান 5000 বছরের ইতিহাস, গভীর সংস্কৃতি, জাতীয় সহনশীলতা এবং গর্ব নিয়ে একটি মহান সভ্যতা। ইরানি সরকার যুক্তরাষ্ট্রের ধমক ও বোমাবর্ষণের কাছে নতি স্বীকার করেনি। ইরানিরা মনে রেখেছে কিভাবে যুক্তরাষ্ট্র 1953 সালে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং 27 বছর স্থায়ী একটি পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইরানি গণতন্ত্রকে ধ্বংস করেছিল। অন্তত এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল ওয়াশিংটনের। দ্বিতীয়ত, মার্কিন নেতারা ইরানের প্রযুক্তিগত উৎকর্ষকে মারাত্মকভাবে অবমূল্যায়ন করেছিলেন। ইরানের বিশ্বমানের প্রকৌশল ও গণিতবিদ রয়েছে। দেশটি উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দেশীয় ড্রোন শিল্প এবং নিজস্ব কক্ষপথ থেকে উৎক্ষেপণ ক্ষমতা সহ একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ভিত্তি গড়ে তুলেছে। 40 বছরের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের প্রযুক্তিগত উন্নয়নের রেকর্ডটি একটি বিস্ময়কর জাতীয় অর্জন। তৃতীয়ত, সামরিক প্রযুক্তি এমনভাবে পরিবর্তিত হয়েছে যা ইরানের অনুকূলে। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম সেগুলোর বিরুদ্ধে মোতায়েন করা মার্কিন ইন্টারসেপ্টরের তুলনায় নগণ্য। ইরানের ড্রোনের দাম $20,000, মার্কিন বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম $40 লাখ।
ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যার দাম 6 অঙ্কের নিচে তা 2 থেকে 3 বিলিয়ন ডলার মূল্যের মার্কিন ডেস্ট্রয়ারের জন্য হুমকি। উপসাগরের চারপাশে ইরানের প্রবেশ রোধ ও এলাকা প্রতিরোধ নেটওয়ার্ক, স্তরবিন্যস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক বিস্তার ক্ষমতা এবং হরমুজ প্রণালীতে সমুদ্র প্রতিরোধ ক্ষমতা, এই সব কিছু মিলে ইরানের ওপর আমেরিকার ইচ্ছা চাপিয়ে দেওয়ার পরিচালন ব্যয়কে যুক্তরাষ্ট্রের বহন ক্ষমতার চেয়ে অনেক বেশি করে তুলেছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরান যে প্রতিরোধমূলক ধ্বংসযজ্ঞ চালাতে পারে সেটিও বিবেচনার বিষয়। চতুর্থত, মার্কিন নীতি প্রণয়ন প্রক্রিয়া অযৌক্তিক হয়ে উঠেছে। ইরান যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মার-এ-লাগোতে প্রেসিডেন্টের এক ক্ষুদ্র অনুগত গোষ্ঠীর দ্বারা, যেখানে কোনো আনুষ্ঠানিক আন্তঃসংস্থা প্রক্রিয়া ছিল না এবং জাতীয় নিরাপত্তা পরিষদকে বিগত 1 বছর ধরে অন্তঃসার শূন্য করে ফেলা হয়েছিল। ট্রাম্পের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেট 17 মার্চ একটি প্রকাশ্য চিঠি দিয়ে পদত্যাগ করেন, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহৃত একটি ইকো চেম্বার এর বর্ণনা দেন। এই যুদ্ধটি ছিল এমন একটি সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার ফল যেখানে বিচার বিবেচনার প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি কোনো প্রয়োজনীয় যুদ্ধ ছিল না বা পছন্দের যুদ্ধ ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক বৈশ্বিক আধিপত্য ধরে রাখার চেষ্টা করছিল যা তার আর নেই এবং ইসরায়েল এমন এক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছিল যা সে কখনোই পাবে না। এই সবকিছু বিবেচনা করে এই প্রতীয়মান হয় যে 3টি নতুন বাস্তব পরিস্থিতি ছাড়া যুদ্ধটি সম্ভবত পূর্বাবস্থার কাছাকাছি কোনো অবস্থায় ফিরে আসার মাধ্যমেই শেষ হবে। প্রথমত, হরমুজ প্রণালীর ওপর ইরানের কার্যকর নিয়ন্ত্রণ থাকবে। দ্বিতীয়ত, ইরানের প্রতিরোধমূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তৃতীয়ত, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অন্যান্য যে বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণে প্ররোচিত করেছিল বলে মনে করা হয় তা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি, ক্ষেপণাস্ত্র ভান্ডার সম্ভবত যুদ্ধের শুরুতে যেখানে ছিল সেখানেই থেকে যাবে। যুক্তরাষ্ট্র পিছু হটলেও ইরান তার প্রতিবেশীদের বিরুদ্ধে এই সুবিধাকে কাজে লাগাবে না। এর 3টি কারণ রয়েছে। প্রথমত, ইরানের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ হলো তার উপসাগরীয় প্রতিবেশীদের সাথে সহযোগিতা, কোনো চলমান যুদ্ধ নয়। দ্বিতীয়ত, ইরান এমন একটি যুদ্ধ পুনরায় শুরু করতে আগ্রহী হবে না যা সে সবেমাত্র সফলভাবে শেষ করেছে। তৃতীয়ত, যদি কোনো সংযমের প্রয়োজন হয় তবে ইরানকে তার পরাশক্তি পৃষ্ঠপোষক রাশিয়া ও চীন সংযত করবে, যারা উভয়ই একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল চায়। ইরানের নেতৃত্ব এটি পরিষ্কারভাবে বোঝে এবং তারা যুদ্ধ বন্ধ করবে। ট্রাম্প নিঃসন্দেহে আসন্ন পশ্চাৎপ্রসারণকে এক বিরাট সামরিক ও কৌশলগত বিজয় হিসেবে চিত্রিত করার চেষ্টা করবেন। এই ধরনের কোনো দাবি সত্য হবে না। সত্য হলো ইরান যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে অনেক বেশি চতুর। যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি ছিল অযৌক্তিক এবং যুদ্ধের অন্তর্নিহিত প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে। আমেরিকান সাম্রাজ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধে গ্রহণযোগ্য আর্থিক, সামরিক ও রাজনৈতিক মূল্য বিবেচনায় জয়লাভ করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্র যা ফিরে পেতে পারে তা হলো কিছুটা যুক্তিবাদিতা। যুক্তরাষ্ট্রের জন্য এখন সময় এসেছে তার শাসন পরিবর্তন অভিযান বন্ধ করে আন্তর্জাতিক আইন ও কূটনীতিতে ফিরে আসার। প্রিয় দর্শক, আল জাজিরার শীর্ষক প্রতিবেদনটির আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।